অবৈধ বিদেশ যাত্রা ও প্রতারণা বন্ধে কঠোর সরকার। মান নির্ধারণে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হচ্ছে রিক্রুটিং এজেন্সি। শ্রমবাজার গুটি কয়েকজনের হাতে চলে যাওয়ার শঙ্কা। দেশে প্রথমবার স্টারলিংকে হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল সেবা। নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা থেকেও হবে যোগাযোগ। চলতি মাসেই চালুর আশা। অবহেলায় পচে নষ্ট গবেষণার শত শত মন বীজ। বগুড়ার গবেষণা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন। নাটোরের আড়তে বিক্রি হয়নি অর্ধলক্ষ কোরবানির পশুর চামড়া। ট্যানারি মালিকদের বিরুদ্ধে দাম কমানোর অভিযোগ। লোকসানে ব্যবসায়ীরা। পুঁজি সংকটের অজুহাত কারখানা কর্তৃপক্ষের। এবং হরমুজে জাহাজে হামলার জেরে পাল্টা আঘাত যুক্তরাষ্ট্রের। জবাবে মধ্যপ্রাচ্যের ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় আক্রমণ। আবারও ঊর্ধ্বমুখী কমতে থাকা জ্বালানি তেলের দাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। স্টারলিংকের সহায়তায় দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল সেবা। বিটিআরসির অনুমতি নিয়ে এরই মধ্যে পার্বত্য অঞ্চল ও বঙ্গোপসাগরে ডাইরেক্ট টু সেল বা D2C সেবার পরীক্ষা চালাচ্ছে একটি মোবাইল অপারেটর কোম্পানি। এই প্রযুক্তিতে নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা থেকে স্মার্টফোনের মাধ্যমে সরাসরি স্যাটেলাইটে যুক্ত হয়ে করা যাবে জরুরি যোগাযোগ। চলতি মাসে বাণিজ্যিকভাবে ডেটা নির্ভর D2C সেবা চালুর আশা করছে মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটি। শুভ খানের রিপোর্ট। দেশের নানা প্রান্তে 4Gর পাশাপাশি 5G প্রযুক্তি যখন বিস্তৃত হচ্ছে, তখন মোবাইল নেটওয়ার্কের উল্টো চিত্র বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য অঞ্চলে। অপারেটর সূত্র বলছে, উপকূল থেকে বঙ্গোপসাগরের 15 থেকে 20 কিলোমিটার অভ্যন্তরে গেলেই মোবাইলে ঠিকমতো নেটওয়ার্ক মেলে না। ফোনে কথা বলতে দীর্ঘ পথ হাঁটতে হয় পাহাড়ি জনপদের মানুষ, এমনকি পর্যটকদেরও। দুর্গম এসব এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল যোগাযোগ নিশ্চিতে স্যাটেলাইট ভিত্তিক ডাইরেক্ট টু সেল বা D2C সেবা চালুর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এই প্রযুক্তিতে মোবাইল টাওয়ার ছাড়াই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট, ভয়েস কল ও মেসেজ আদান প্রদান করা যায়। এরই মধ্যে বাংলালিংকে স্টারলিংকের সহায়তায় D2C সেবার পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে বিটিআরসি। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা সহ 8টি শর্তে অপারেটরটিকে সাময়িক 2100 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রুফ অফ কনসেপ্টের বা পিওসির আমরা অনুমতি পেয়েছি। টাওয়ার না থাকলেও আপনার ফোনটা স্যাটেলাইটের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে। বাংলালিংক বলছে, বর্তমানে বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য এলাকায় তাদের নির্দিষ্ট গ্রাহকের স্মার্টফোনে D2C পরীক্ষা চলছে। প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপে ভয়েস কল ও SMS আদান প্রদান করা যাচ্ছে। বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে বিশেষ প্যাকেজের আওতায় মিলবে ডাটা সার্ভিস। নিরাপত্তার স্বার্থে গ্রাহকের লোকেশন ট্র্যাকিং এর জন্য একটি অ্যাপ বানানো হচ্ছে। 4G ফোন হলেই কিন্তু এই সেবাটা পাবেন। এবং মনে করেন আপনি এই একটা প্যাকেজ কিনবেন, এই প্যাকেজে আমরা বলবো স্টারলিংকটা আপনি গ্রাহক হিসেবে আপনার এটা পেতে পারবেন। এই মুহূর্তে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ হবে, ডেটা হবে, ভয়েস হবে। রিকোয়ারমেন্টগুলি আমরা ফুলফিল করে আমরা আশা করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব জুলাইয়ের মধ্যে যদি আমরা কমার্শিয়াল লঞ্চ করতে পারি। বর্তমানে প্রায় 3,77,00,000 গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে বাংলালিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। গত অর্থবছরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কমেছে 282 কোটি টাকা। ফল আমদানি বন্ধ, পাথরে LC ভ্যালু বৃদ্ধি সহ নানা জটিলতায় ভাটা পড়েছে আমদানি রফতানি কার্যক্রমে। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। স্থলবন্দরও মূলত আমদানি নির্ভর একটি স্থলবন্দর। এখানকার যে সমস্ত পণ্য আমদানি রপ্তানি হয় এর সিংহভাগই আসলে আমদানি কার্যক্রমের উপরে আসলে এই স্থলবন্দর নির্ভর করে। এই আমদানি কার্যক্রমে আসলে ব্যাঘাত ঘটায় বা আমদানি কার্যক্রমে ভাটা পড়ার কারণেই মূলত গত যে 2025-26 যে অর্থ বছর, সেখানে প্রায় 282 কোটি টাকার যে রাজস্ব ঘাটতি সেটি কিন্তু জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। স্থানীয় ব্যবসায়ী এবং কাস্টমস কর্তৃপক্ষ বলছে, আমদানি নির্ভর এই স্থলবন্দরের সবচেয়ে যে পণ্যটি বেশি আছে সেটি প্রায় 80% উপরে হচ্ছে যে পাথর। এবং পাথরে সম্প্রতি গত যে অর্থ বছর সেখানে আমরা দেখেছি ভারতের যে রপ্তানিকারকরা তারা কিন্তু অতিরিক্ত যে
ভ্যালু যে বৃদ্ধি করেছে, এই ভ্যালু বৃদ্ধির কারণে আসলে প্রায় 12 দিন পাথর আমদানি কার্যক্রম বন্ধ ছিল। এক প্রকার এই সময়টিতে আসলে স্থলবন্দর একেবারেই বন্ধ হয়ে গেছিল। স্বাভাবিকভাবেই যে রাজস্ব আদায় সেটি আসলে প্রভাব পড়েছে এবং বিপুল পরিমাণ রাজস্ব আদায় কার্যক্রম আসলে ঘাটতি দেখা গেছে। পাশাপাশি পাথরের পাশাপাশি আমরা যদি সবচেয়ে বড় যেই ভূমিকা পালন করেছে যে পণ্যটি, সেটি হচ্ছে এখানে ফল আমদানি। গত যে চার বছর, সেই 4 বছর ধরে একেবারেই শূন্যের কোঠায় পৌঁছে গেছে। একেবারে কোনো প্রকার ফল আমদানি হচ্ছে না, যার ফলে রাজস্ব আদায়টা আসলে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে এবং শূন্যের কোঠায় পৌঁছে গেছে। পাশাপাশি কৃষি পণ্য, বেশ কিছু গোখাদ্য, সেগুলো আসলে আমদানি কার্যক্রমও ব্যাহত ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। স্থানীয় আমদানিকারক এবং ব্যবসায়ীরা বলছেন যে এখানকার যে অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক দুর্বলতা এবং যে যোগাযোগের যে সমস্যা, সেই সমস্যার কারণে মূলত কথা বলছেন যে আগামী অর্থ বছরে আসলে তাদের বিভিন্ন কার্যক্রম ঢেলে সাজানো হবে এবং যাতে করে রাজস্ব আদায় বৃদ্ধি হয় এবং আমদানি রপ্তানি কার্যক্রমের গতি ফিরে আসে, এমনকি তারা আসলে পরিকল্পনা গ্রহণ করছে। এবং পাশাপাশি কার্যক্রমটা যাতে আরো বেশি গতিশীল হয় এবং রাজস্ব আদায় বৃদ্ধি হয়, স্থানীয় অর্থনীতি এবং দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করে, এমন তারা নানামুখী স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ বলছে। এই ছিল আমার কাছে শোনা স্থলবন্দর থেকে সর্বশেষ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। সরাসরি সংযোগে কিছু সময় বিচ্ছিন্ন থাকায় দুঃখ প্রকাশ করছি। অবৈধ বিদেশ যাত্রা ও প্রতারণা বন্ধে এবার দেশের সব রিক্রুটিং এজেন্সিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে যাচ্ছে সরকার, যেন বিএমইটির ওয়েবসাইটে দেখে ভালো প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করতে পারেন প্রবাসগামীরা। সময় সংবাদকে একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তবে বাইরার নেতাদের শঙ্কা, সরকারের এমন উদ্যোগে নতুন উদ্যোক্তাদের সুযোগ বন্ধের পাশাপাশি শ্রমবাজার চলে যাবে গুটি কয়েকজনের হাতে। এ অবস্থায় অনিয়মে জড়িতদের দৃশ্যমান শাস্তি দিতে না পারলে কোনো পদক্ষেপেই সুফল মিলবে না বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। বিদেশ যেতে 2023 সালে একটি রিক্রুটিং এজেন্সিতে টাকা জমা দেন নারায়ণগঞ্জের বাসিন্দা মোহাম্মদ নাদিম। এরপর কপালে নানা ভোগান্তি জুটলেও হাতে আসেনি ভিসা, বিএমইটির ছাড়পত্র। রোমানের ভিসা তো হয়নি, তো আমরা লিথুনিয়া ট্রাই করো। তারপরে বলতেছে যে লিথুনিয়াটা হইব না, তোমরা ক্রোয়েশিয়া ট্রাই করো। পরে বলতেছে যে এটার ভিসার ইয়াটা ভালো না, তোমরা ফ্রান্সে একটা ভালো একটা চান্স আছে, তোমরা যেহেতু কাজ জানো, ওয়ার্লিংয়ের কাজ জানো, তোমরা ওইটার ভিতরে ট্রাই করতে পারো। ভিসা যেহেতু রিজেক্ট হয়ে গেছে, এখন আর কোনো আমাদের ট্রাই করা লাগবে না। আমরা টাকা দিছি 7 লাখ। কয়েক মাস ধরে আমরা কল দিতেছি, কলও ধরে না। এমনকি লাস্ট 2-3 বার অফিসে গেছি, অফিসে গিয়ে কাউকে আমরা পাইনি। তার মতো অনেকেই আছেন পরিবারকে সচ্ছল করার আশায় নিজেকে উজাড় করলেও এজেন্সির গাফিলতি প্রতারণায় হয়েছেন নিঃস্ব। দালালের খপ্পরে পড়ে হয়েছেন লাশ, পড়েছেন জিম্মি দশায়। কারো জীবন বিপন্ন হয়েছে ভূমধ্যসাগরে, মরুভূমিতে। এমন ঘটনাচক্র বন্ধে এবার অসাধু এজেন্সির বিরুদ্ধে সরকার কঠোর হতে যাচ্ছে বলে সময় সংবাদকে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। টাকা দিচ্ছে, প্রচারিত হচ্ছে, সেইগুলো আবার আমাদের সালিসি ব্যবস্থা করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু গ্রেডিংটা করতে পারি এই লাইসেন্সগুলো, তাহলে এই খাতে একটা শৃঙ্খলা আনতে পারবো। প্রবাসী মন্ত্রণালয়ের তথ্য, দেশে বর্তমানে নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি রয়েছে 2836টি। এসব প্রতিষ্ঠানের বিগত দিনের কার্যক্রম বিশ্লেষণ করে ভাগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে, যেন বিএমইটির ওয়েবসাইটে দেখে ভালো এজেন্সিতে যোগাযোগ করতে পারে বিদেশগামীরা। রিক্রুটিং এজেন্সিগুলো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই সমস্ত অবৈধ পথে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে যারা ভালো কাজ করছে, আমাদের দেশের মানুষের জন্য সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করছে দেশের বাইরে, তাদের কাজের পারফরমেন্সের ভিত্তিতে লাইসেন্সগুলোকে একটা গ্রেডিং পদ্ধতির মধ্যে নিয়ে আসা। তবে সরকারের এমন উদ্যোগ এখানে নতুন ব্যবসায়ীদের সুযোগ যেমন বন্ধ করবে, তেমনি শ্রমবাজার চলে যাবে গুটি কয়েক এজেন্সির দখলে, এমন শঙ্কা উদ্যোক্তাদের। আজকে যে সি ক্যাটাগরিতে আগামীকাল হয়তো দেখা গেল অনেক পারফর্ম করে সে আরও আগাইতে পারবে। সরকার যদি এটা ভালো মনে করে নিশ্চয়ই এটা করবে, তবে ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। এই ক্যাটাগরিতে নিলেন, সেই যে অনিয়ম করবে না এটার গ্যারান্টি তো আপনি দিতে পারবেন না। আবার সিতে যিনি আসেন উনি যে ভালো করবে না এমন তো বলতে পারবেন না, তাহলে তো নতুন যাকে আসছে আপনি তাকে সুযোগ দিচ্ছেন না। এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন এজেন্সির ক্যাটাগরি করার পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে দৃশ্যমান ব্যবস্থা, না নিলে কাজে আসবে না কোনো উদ্যোগী। তার কার্যক্রম চালাবে এবং সেখান থেকে ওয়ার্কাররা কতখানি বেনিফিটেড হবে নাকি তারা আরও অসুবিধার মধ্যে পড়বে, এটা পুরোটাই হচ্ছে সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে। প্রবাসী শ্রমিক পাঠাতে অনিয়ম সিন্ডিকেট করার অভিযোগ তুলে 2024 সাল পর্যন্ত কয়েক দফায় বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সাইফুল ইসলাম,
সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদন দেখলাম মালয়েশিয়া সহ বৈদেশিক শ্রমবাজার, রেমিটেন্স, প্রবাসীদের কল্যাণ ও দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার সাবেক সভাপতি গোলাম মোস্তফা। জনাব গোলাম মোস্তফা, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন 2 বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হয়েছে। এই যে 2 বছর পর আবার চালু হয়, বিষয়টিকে কিভাবে দেখছেন? কিছুদিন আগে প্রধানমন্ত্রী গেলেন, তারপরে একটা দর কষাকষির পরে এই ফিরে আসা কিভাবে দেখছেন? ধন্যবাদ। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রী, অ্যাডভাইজার সকলে মালয়েশিয়া সফর করেছেন, এটা সার্থক হয়েছে। ওখানে যে যুক্ত ইস্তেহার দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে আগামী ডিসেম্বরে যে এমওইউটা আপনার এক্সপায়ার করবে সেটা অ্যামেন্ডমেন্ট করে নতুনভাবে স্বাক্ষর করতে হবে। তো সেটা স্বাক্ষর করতে হলে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং লাগবে, তারপরে গিয়ে সেটা স্বাক্ষর হবে, এরপরেই ফর্মালি ওপেন হওয়ার কথা। তো যদি এর ভিতরে ওপেন হয়ে গিয়ে থাকে সেটা তো অত্যন্ত সুখবর। বিষয়টিকে কেমন ভাবে দেখছেন? কতটা ইতিবাচক? এটা অনেক সুখবর। এর কারণ হচ্ছে আপনি দেখেন মিডল ইস্ট এবং গালফের প্রত্যেকটা কান্ট্রি যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন অদক্ষ কর্মীরা সেখানে যে বেতন পায় একই রকম অদক্ষ কর্মী মালয়েশিয়া প্রায় 3 গুণ বেশি বেতন পায়। এর কারণ মালয়েশিয়াতে সর্বনিম্ন বেতনের একটা আইন রয়েছে এবং কঠোরভাবে সেটা প্রয়োগ করা হয়। আর কর্মীদের বেতন কখনো ক্যাশ দেওয়া হয় না অন্য দেশের মতো। এটা কোম্পানির অ্যাকাউন্ট থেকে কর্মীর অ্যাকাউন্টে সরাসরি যায়, এতে স্বচ্ছতা নিশ্চিত হয়। আর মালয়েশিয়া আপনি দেখেন রিলিজিয়াস, কালচারাল, এনভায়রনমেন্ট, খাদ্য সব কিছু মিলিয়ে আমাদের কর্মীদের জন্য খুব সুইটেবল এবং তারা পছন্দ করে এটা। সেক্ষেত্রে রেমিটেন্সে আরো বড় সুখবর আসবে অবশ্যই। যেমন ধরেন গত 2 ধাপে 8 লক্ষ লোক গেছে এবং তারা যাওয়ার পরে আগে $1 বিলিয়ন আসতো, এখন প্রায় $3 বিলিয়ন আসে। তো মালয়েশিয়ান শ্রমবাজার ওপেন মানে বিরাট সুখবর এই সেক্টরের জন্য। শুধুমাত্র শৃঙ্খলার সাথে সরকারের নির্দিষ্ট পলিসি মোতাবেক 2 সরকারের কর্মী পাঠাতে হবে যাতে করে কোনো কমপ্লেইন না আসে। ইনফ্যাক্ট আমাদের বৈধভাবে পাঠানো কর্মীদের কিন্তু কোনো কমপ্লেইন নেই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। গত পরশু আপনার এয়ারপোর্টে 76 জন মালয়েশিয়া যাচ্ছিল। এরা যাচ্ছিল ওই শিক্ষা ভিসায়, কিন্তু যাচ্ছিল কাজ করার জন্য। তো একদম লাস্ট মোমেন্টে 5 জন ধরা পড়ার পরে 71 জন হাওয়া হয়ে গেল। এই 76 জন গেলে সেখানে যে সমস্যাটা তৈরি হতো, অটোমেটিক্যালি রিক্রুটিং এজেন্টদের ঘাড়ে এটা চাপানো হতো। আসলে তারা যাচ্ছে নিজ উদ্যোগে অথবা কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে। আমি মনে করি টুরিস্ট ভিসাও অনেকে এভাবে মালয়েশিয়া যায়, হ্যাঁ, মিসইউজ হয়, সমুদ্র পথে যায়। কিন্তু বৈধভাবে যখন এটা লোক যাওয়ার সুযোগ তৈরি হয় তখন কিন্তু এই যে ধরেন এডুকেশন ভিসায়, ট্যুরিস্ট ভিসায় কিংবা সাম্পানে করে সমুদ্র পথে যাওয়ার প্রবণতাটা কমে যায়। এই জন্য মালয়েশিয়ান শ্রমবাজার দ্রুত ওপেন হওয়া দরকার। কিন্তু তার ভিতরে একটা বাধা রয়েছে। বাধাটা হলো একটা মামলা হয়েছিল যে মালয়েশিয়া আসলে 8 লক্ষ লোক পাঠানো হয়নি, এটা পাচার হয়েছে। এটা একটা ভুয়া ভিত্তিহীন মামলা। কেননা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ট্রান্সপারেন্ট ওয়েতে বৈধভাবে সরকারের নিয়োগানুমতি, বহির্গমন ছাড়পত্র, স্মার্ট কার্ড নিয়ে পাঠানো হয়েছে। এই যে মামলাটা চললো, এটা শেষ করার জন্য মালয়েশিয়ার সরকার কিন্তু তাগাদা দিয়ে একটা পত্র দিয়েছিল। তো গত সরকার সেটা শেষ না করে আরও নিত্য নতুন 3-4টা মামলা দিয়ে দিল। এখন বুঝতে হবে যে মানব পাচার তো হয়নি, 100% শিওর এটা বৈধ স্বচ্ছভাবে গেছে। যদি মানব পাচার হয় তাহলে মালয়েশিয়াতে হয়েছে, ওদের উপরেও তো অপবাদটা যায়। যদি আপনার মানি লন্ডারিং হয়ে থাকে তাহলে মালয়েশিয়াতে গেলে ওরাও তো এটার ব্যাপারে অভিযুক্ত হয়। আপনি জানেন ইউএস স্টেট ডিপার্টমেন্টের হিউম্যান ট্রাফিকিং ইন্ডেক্স রয়েছে। যদি এই মামলা দীর্ঘদিন চলে, হিউম্যান ট্রাফিক ইন্ডেক্স নোজ ডাইভ করলে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যাবে এবং সেক্ষেত্রে মালয়েশিয়া অত্যন্ত বিব্রত হবে। তারা আমাদের থেকে লোক নেওয়ার ব্যাপারে ডিসকারেজ ফিল করতে পারে। তা আমার মনে হয় মামলা মোকদ্দমাগুলো দ্রুত শেষ হওয়া প্রয়োজন এবং যেহেতু ভিত্তিহীন। দ্বিতীয়ত আপনার এই যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংটা দ্রুত হওয়া প্রয়োজন। সেটার পরে এমওইউটা যখন অ্যামেন্ডমেন্ট হয়ে নতুনভাবে স্বাক্ষর হবে তখনই বৈধভাবে স্বচ্ছতার সাথে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি শুরু হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। কিছু কিছু অভিযোগ আপনি কিছুক্ষণ আগে বললেন যে শৃঙ্খলা মাফিক যদি পাঠানো যায়, এমন বেশ কিছু গুরুতর অভিযোগও ছিল যে সিন্ডিকেটের কারণে, বিভিন্ন কারণে মালয়েশিয়ার শ্রমবাজার নাকি বন্ধ হয়ে গেছে। সেই সব অভিযোগ নিয়ে কি বলবেন এবং এই শ্রমবাজার যেন আর ভবিষ্যতে বন্ধ না হয় সেজন্য আসলে কি পদক্ষেপ দরকার? রিপিট করতে চাই না, বৈধভাবে সিন্ডিকেট বলেন আর যাই বলেন, সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্ট মালয়েশিয়ার ইচ্ছা এটা করা হয়েছে। বিকজ সেখানে হাজার হাজার রিক্রুটিং এজেন্ট গিয়ে এমন একটা
অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয়, যেটা ওরা পছন্দ করে না। তারপরেও দুই সরকার যদি চায় সকলের জন্য উন্মুক্ত, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা চাই বৈধভাবে লোক যাক। আর এই যে 8 লক্ষ লোক গেল 2 দফায়, কোনো লোকের কোনো অভিযোগ নেই। আপনি মিনিস্ট্রিতে দেখেন, আমাদের হাই কমিশনে দেখেন, নো কমপ্লেন। কমপ্লেনটা এসেছে সেই সব কর্মীর যাদের চাকরি নেই এবং তারা কখনো বৈধভাবে যায় নাই, ওই স্টুডেন্ট ভিসায়, ভিজিট ভিসায়, সমুদ্রপথে ইত্যাদি। জি আপনি স্ট্যাটিস্টিক্স চেক করলে এটা পাওয়া যাবে, আমি তো মন গড়া কথা বলছি না। যে রিক্রুটিং এজেন্সিগুলোর কথা বলছিলেন যে হাজার হাজার রিক্রুটিং এজেন্সি আছে, আমরা আমাদের সহকর্মী প্রতিবেদনে কিছুক্ষণ আগে দেখলাম যে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী যেমনটা বলেছেন যে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যেই ভাগ করা হবে কোনগুলো ভালো মানের, সেটি বিএমএটির ওয়েবসাইটে দেখা যাবে, যাতে যারা বিদেশ যেতে আগ্রহী তারা ক্যাটাগরি অনুযায়ী বেছে নিতে পারেন কোনগুলো আছে প্রথম দিকে, কোনগুলো শেষের দিকে। এই যে তালিকা করা, এই যে ক্যাটাগরি করা, এটাকে কিভাবে দেখছেন? দেখেন, এটার কিন্তু ভালো দিক আছে, খারাপ দিকও আছে। ভালো দিক হলো যারা খুব ভালো কাজ করেছে, অভিযোগ নেই, মূল্যায়ন হলো। আর নেতিবাচক জিনিসটা হলো যাদের বিরুদ্ধে অভিযোগ নাই কিন্তু কম রপ্তানি করেছে, তারও তো ভবিষ্যতে বড় হওয়ার একটা সুযোগ থাকে। তো ওরা যদি লোয়ার ক্যাটাগরি থাকে তাহলে ওদের সুনামটা ওরকম হয় না। ওভারঅল গিয়ে আমি একটা জিনিস বলবো, আজকে ধরেন আমাদের যে বিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ, সে তার যে ইনস্টলমেন্ট শোধ করা, তারপরে সুদ আপনার পেমেন্ট করা, আমাদের আমদানির ফাইন্যান্স করা, আপনি দেখেন যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন জনশক্তি রপ্তানি থেকে যে রিমিটেন্সটা আসে প্রায় $32 বিলিয়ন, সেটা দ্বারা এগুলো বেসিক্যালি চলে, এবং এটা না হলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ে যাবে। আমার একটা আফসোস হলো, আমি আজকে প্রায় 44 বছর এই ট্রেডে, আমি খুব অ্যাক্টিভলি ভাবছি হয়তো আমি লাইসেন্স সারেন্ডার করে দেবো। কেননা আমাদের কোনো মূল্যায়ন হয় নাই, সবসময় নেতিবাচক। একটা ছোটোখাটো, আপনি ধরেন 1 লক্ষ লোক যদি যায়, 100 লোকের অভিযোগ আসে না, সে 100টাকে আপনার ফুলিয়ে ফাঁপিয়ে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এনজিওগুলো একটা সিচুয়েশন তৈরি করে। কিন্তু এই যে আসছে 1,40,00,000 লোক বিদেশে চাকরি করছে, $32 বিলিয়ন আসছে, এটা কোনো পজিটিভ নিউজ কিন্তু কখনো হয় না। মালয়েশিয়ার কেসও সেম। মালয়েশিয়া ইজ এ প্রেফার্ড ডেস্টিনেশন, এবং সেখানে যারা বৈধভাবে গেছে, সিন্ডিকেট বলেন আর সীমিত বলেন, আপনি যে কোনো রিসার্চ করতে পারেন, কোনো কমপ্লেন নাই, ছেলেরা খুব হ্যাপি আছে, খুব ভালো আছে, এবং তারা রীতিমতো ব্যাংকিং চ্যানেলে রিমিটেন্স পাঠায়। মালয়েশিয়া থেকে আপনার হুন্ডি ফুন্ডি কম হয়, বেশিরভাগ রিমিটেন্স ব্যাংকিং চ্যানেলে আসে, এবং উই আর ভেরি হ্যাপি ফর দ্যাট। আপনি একটা জিনিস দেখেন, বর্তমান সরকারের কিন্তু আপনার এমপ্লয়মেন্ট জেনারেশনের কিছু স্কিম আছে, সেই যে চাকরি সেটা কিন্তু লোকালি অর্থনীতির কারণে তত বেশি হওয়ার সম্ভাবনা কম। আমরা কিন্তু সরকারের লাইসেন্স প্রাপ্ত, আর সুতরাং আমরা উই আর পার্ট অফ দি গভর্নমেন্ট। আমরা সরকারকে হেল্প করতে চাই বিদেশে জনশক্তি রপ্তানি পাঠিয়ে, তাহলে সরকারের নির্বাচনী ইশতেহারে যে কত মিলিয়ন লোকের চাকরি দেওয়ার অঙ্গীকার আছে সেটা পূরণে আমরা ভূমিকা রাখতে পারবো। শুধু অপবাদ না দিয়ে আমাদের ভালো কাজের একটু মূল্যায়নও হওয়া প্রয়োজন। আর মালয়েশিয়া শ্রমবাজার আমরা অত্যন্ত আগ্রহী, এবং নিত্য নতুন শ্রমবাজারও খুঁজে বের করতে হবে। এই ব্যাপারে শুধু সরকার একা পারবে না, আমরা সহযোগিতা করার জন্য একদম প্রস্তুত। আমাদেরকে সহযোগিতার সুযোগ দেওয়া জন্য আপনারা প্রস্তুত? কোন ধরনের সহযোগিতা আপনারা সরকারকে করতে চান? 1 নম্বর হচ্ছে আমাদের স্বীকৃতি মূল্যায়ন। আমাদের পাঠানো কর্মীদেরকে সিআইপি দেওয়া হয়, আর আমরা যারা পাঠালাম আমরা সিআইপি স্ট্যাটাস পাই না গত প্রায় 15-16 বছর। তারপরে আমাদেরকে বলা হয় আদম ব্যাপারী। আর ওই যে অবৈধভাবে লোকজন গিয়ে যদি সমস্যা হয়, সম্পূর্ণ দায়ভার আমাদের উপরে চাপানো হয়। আমরা চাই আমাদেরকে ইতিবাচক মনে মূল্যায়ন করা হোক, আমাদেরকে সরকারের পলিসি ফর্মুলেশনে ইনভলভ করা হোক, নতুন শ্রমবাজার কিভাবে বিকশিত করা যায়, ওপেন করা যায়, পুরনো যেগুলো বন্ধ আছে কিভাবে সেটা ওপেন করা যায়। আমরা তো গ্রাসরুট লেভেলে কাজ করি, আমরা তো জানি বিষয়গুলো। আমাদের যে অভিজ্ঞ এবং এক্সপার্টাইজটা সরকার ইউটিলাইজ করুক, আমরা সেটা চাই। শুধু ব্যবসা করতে চাই না, আপনাদের সাথে সরকারের কোলাবোরেশনটা আপনারা চাচ্ছেন? অ্যাবসলিউটলি, আমরা যৌথভাবে কাজ করতে চাই। এবং আপনি জানেন আমি কিন্তু গর্বিত, আমার আরো 2-1টা ব্যবসা আছে, কিন্তু ম্যানপাওয়ার ব্যবসা করে আমি অত্যন্ত হ্যাপি এবং গর্বিত। বিকজ আমি জানি আমি একটা লোক পাঠাচ্ছি মানে দেশের কিছু খাদ্য বেঁচে যাওয়া। একটা আপনার বেকার ছেলেকে বিদেশ পাঠানো মানে হচ্ছে ভবিষ্যতে অনৈতিক অবৈধ হাইজ্যাক মাস্তানি ডাকাতি করা থেকে সমাজকে রক্ষা করছি। আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের সহায়তা করছি, আনএমপ্লয়মেন্ট প্রবলেমের সহযোগিতা করছি। যে অদক্ষ কর্মীকে পাঠাই, 5-7-10 বছর পরে আসার পরে সে আর অদক্ষ থাকে না, সে তখন দক্ষ কর্মীতে পর্যবসিত হয়। তার কিন্তু মানে বিহেভিয়ার প্যাটার্নই চেঞ্জ হয়ে যায়। তারা আজকে গ্রামে গঞ্জে বাড়িঘর করে, এটা অনেকে সমালোচনা করে আনপ্রোডাক্টিভ, ইট ইজ মোস্ট প্রোডাক্টিভ। কেননা তার পরিবার একটা মাথার উপরে সুন্দর ছায়া আশাই করতে পারে। তার সাথে আপনি দেখবেন একটা টিউবওয়েল থাকে,
একটা টয়লেট থাকে, তার মানে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে স্যানিটেশন, এগুলো সমাধান হয়। এরপরে তাদের সন্তানরা, বোন ভাইরা উন্নত মানের স্কুলে যেতে পারে, তারা ভালো খায়, তাদের বাপ মা ওষুধ চিকিৎসাগুলো পায়। একটা মানুষকে বিদেশ পাঠানো, অনেকে গিয়ে যেমন দেশের রেমিটেন্সের পালে সুবাতাস আসে বা সমৃদ্ধ হয় দেশ, আবার অনেকে কিন্তু এই যে অবৈধ পথে গিয়ে কিংবা বিভিন্ন রিক্রুটিং এজেন্সির ফাঁদে পড়ে তারা নিঃস্ব হয়, এরকম চিত্র আমরা দেখি। তো সেই ক্ষেত্রে সরকার যে ক্যাটাগরি করার চিন্তা ভাবনা করেছে, আপনি দুটো সাইটই বললেন ভালো খারাপ, কোনভাবে ক্যাটাগরি করলে দুই দিক থেকেই উইন হওয়ার সুযোগ আমি আছে? ক্যাটাগরি বুঝি না, আমি সিম্পল জিনিস বুঝি। যাদের বিরুদ্ধে অভিযোগ নাই, যারা জনশক্তি রপ্তানি করে ভূমিকা রাখছে, তাদের মূল্যায়ন হওয়া দরকার। যে যত পাঠাবে তার তত বেশি মূল্যায়ন হবে। তাকে সামাজিকভাবে স্বীকৃতি, এই যে সিআইপি স্ট্যাটাস দেওয়া ইত্যাদি, এগুলো দিক, তাতেই দেখবেন সবাই উজ্জীবিত হয়ে যাবে। জনশক্তি রপ্তানি সেক্টরে যেসব রিক্রুটিং এজেন্ট আছে, বেশিরভাগ আজকে ফ্রাস্ট্রেটেড, একদম হতাশ। তারা মনে করে যারা সবচেয়ে ভালো কাজটা করছে, অথচ তারা অপবাদের শিকার হচ্ছে। একটা কথা বলি, গার্মেন্টস সেক্টরটা কিন্তু জাতীয় অর্থনীতির সামাজিকভাবে বিরাট অবদান রাখছে। লক্ষ লক্ষ মিলিয়নস অফ গার্লস গট এমপ্লয়মেন্ট দেয়ার, তাদের এটা অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। কিন্তু বলা হয়ে থাকে গার্মেন্টস সবচেয়ে বেশি আপনার ফরেন কারেন্সি আয় করে, আমরা সেকেন্ড। এ ব্যাপারে আমার মৃদু আপত্তি রয়েছে। আমি মনে করি আমরাই এক নাম্বার, বিকজ আমাদের ব্যাক টু ব্যাক এলসি করে ক্যাপিটাল মেটেরিয়াল ইম্পোর্ট করতে হয় না, র মেটেরিয়াল স্পেয়ার পার্টস ইম্পোর্ট করতে হয় না। আমরা একজন লোক পাঠাচ্ছি মানে লায়াবিলিটিস এক্সপোর্ট করে দিচ্ছি, এবং আমাদের যে ডলারগুলো আসে তার এগেইনস্টে সরকারের এলসিও করতে হয় না, একটা পেনিও খরচ করতে হয় না। যা আসে এটা একদম নেট ইউএস ডলার। এই জিনিসটা সবাইকে বুঝতে হবে। যারা যেতে চান বিদেশে তারা ঠিক কিভাবে সচেতন থাকবেন, কিভাবে তারা বাছাই করবেন যে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেলে তারা সম্পূর্ণ সুস্থভাবে ঠিকভাবে তাদের ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন, কিভাবে বাছাই করবেন তাহলে তারা? এটা অ্যাকচুয়ালি আমি মনে করি আজকাল একদম গ্রামের লোকেরাও আমাদেরকে ইমেইল করে, হোয়াটসঅ্যাপ করে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। মানুষ কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে, শিক্ষার হার বেড়েছে, মানুষ কনসাস হচ্ছে। আজকে এই যে সময় টিভি এই চমৎকার একটা অনুষ্ঠান করলো, এভাবে প্রত্যেকটা টেলিভিশন যদি এগুলোকে মূল্যায়ন করতো, জনসচেতনতা বৃদ্ধি পেত। আমি তো বিদেশগামী কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কোনো অবস্থাতেই আপনারা এই ভিজিট ভিসায়, ট্যুরিস্ট ভিসায়, শিক্ষা ভিসায় কিংবা সমুদ্রপথে সাম্পানে করে বিদেশে যাবেন না। ভয়ানক ঝুঁকিপূর্ণ। আপনারা যাবেন বৈধ রিক্রুটিং এজেন্টের মাধ্যমে, বৈধভাবে, স্বচ্ছভাবে। এবং কবিরা গুনাহ হবে যদি $1 আপনারা হুন্ডি করেন। 100% টাকাটা ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন, নিরাপদ, সেকেন্ডের ভিতরে টাকা এসে যায়, এবং এটা জাতীয় অর্থনীতিতে উপকার হয়। আপনি আপনার দেশপ্রেমের পরিচয় হিসেবে আপনি আশা করি আপনার এই পরামর্শ দর্শকরা শুনবেন। কিন্তু আরেকটি প্রশ্ন, আপনি যেহেতু হুন্ডির কথাটি আনলেন, হুন্ডির মাধ্যমে যাতে টাকা না আসে সে বিষয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? আপনারা কি করছেন? আমি মনে করি এই যে যেমন রিমিটেন্সটা ব্যাংকিং চ্যানেলে আসলে তার সিআইপি দেওয়া হয় আমাদের পাঠানো কর্মীদেরকে, ঠিক তেমনি যদি কেউ হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়, যে পাঠাবে, যে রিসিভ করবে, যার মাধ্যমে আসবে, তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সময় টিভিকেও এবং তার অগণিত দর্শক শ্রোতাকেও ধন্যবাদ সেক্টরের পক্ষ থেকে। দর্শক, আমরা আলোচনা করছিলাম মালয়েশিয়া সহ বৈদেশিক শ্রমবাজার, রেমিটেন্স, প্রবাসীদের কল্যাণ ও দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন বায়রার সাবেক সভাপতি গোলাম মুস্তফা। চলতি অর্থ বছরের প্রথম 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে $69.60 যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 62.8% বেশি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্যে জানানো হয়, শুধুমাত্র 6 জুলাই একদিনেই দেশে রেমিটেন্স এসেছে $12.90 লাখ। এদিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর চলতি পর্বের $148 কোটি আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $3,652 কোটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $3,187 কোটি। দেখছেন এ সময়ের বাণিজ্য। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গেল অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল 10 মাসে চাল, ডাল, ভোজ্য তেল, মশলা ও চিনির আমদানি বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্টের পরিসংখ্যানে জানানো হয়েছে এই তথ্য। খাদ্যশস্যের মধ্যে বেড়েছে গমের আমদানি। হ্যাঁ,
ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রতি বছরই খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্টের পরিসংখ্যানে দেখা যাচ্ছে বিদায়ী অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল 10 মাসে খাদ্যশস্যের মধ্যে 49 কোটি 24 লাখ ডলারের চাল আমদানি হয়েছে। এতে আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে 18.7%। তবে বছর ব্যবধানে 49% বেড়েছে গম আমদানি। 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে যেখানে খাদ্যশস্য আমদানি হয়েছিল 131 কোটি 42 লাখ ডলারের, সেখানে গত অর্থ বছরের একই সময় হয়েছে 195 কোটি 85 লাখ ডলারের। ভোগ্যপণ্যের মধ্যে দুধ ও ক্রিমের আমদানি 14.6% বেড়ে হয়েছে 41 কোটি 84 লাখ ডলারের। মশলা আমদানি 1.4% কমে নেমেছে 37 কোটি 40 লাখ ডলারে। এ সময় 207 কোটি 90 লাখ ডলারের ভোজ্য তেল আমদানি হয়েছে, বছর ব্যবধানে কমেছে 9.7%। সব ধরনের ডাল আমদানি 38.2% কমে নেমেছে 54 কোটি 73 লাখ ডলারে। 13% কমেছে চিনি আমদানিও। গেল অর্থ বছরের প্রথম 10 মাসে আমদানি হয়েছে 80 কোটি 46 লাখ ডলারের চিনি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 1.5 ঘন্টা লেনদেন হয়েছে। 1.5 ঘন্টার লেনদেনে যেমনটা দেখতে পাচ্ছি, দুই সূচক, প্রধান সূচক ডিএসই এক্স এবং সরিয়া সূচক ডিএসই এস, এই দুটি সূচকে পয়েন্ট বেড়েছে। প্রধান সূচক ডিএসই এক্স এ পয়েন্ট বেড়েছে 10.63 পয়েন্ট এবং সরিয়া সূচকে বেড়েছে 4.24 পয়েন্ট। তবে বাছাইকৃত যে সূচক রয়েছে DS30 সূচক, সেই সূচকে আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী প্রবণতা। এখন পর্যন্ত যে 1.5 ঘন্টা ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে, সেখানে দেখা গেছে 3.28 পয়েন্ট কমেছে বাছাইকৃত সূচকের। এবং এখন যদি একটু বলি, যেই কোম্পানিগুলো আজকে ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে, সেই কোম্পানিগুলোর মধ্যে 218টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 93টি কোম্পানির শেয়ারের দাম, অপরিবর্তিত রয়েছে 81টি কোম্পানির শেয়ারের দাম। এবং এখন পর্যন্ত 1.5 ঘন্টায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 414 কোটি 49 লাখ টাকা। কারা কত টাকা এখন পর্যন্ত লেনদেন করলো, কোন কোম্পানিগুলো এগিয়ে আছে লেনদেনের দৌড়ে, সেই চিত্রটি যদি একটু দেখাই। প্রথমে আছে ডমিনেজ এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 17 কোটি 40 লাখ টাকা। এই কোম্পানিটির একটি শেয়ার এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে বিক্রি হচ্ছে 82 টাকা করে। এবং আজকে এখন পর্যন্ত এই 1.5 ঘন্টা লেনদেনে সর্বোচ্চ উঠেছিল এই কোম্পানিটির একটি শেয়ারের দাম 82 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন ছিল 79 টাকা 30 পয়সা। এবং গতকাল কার্যদিবস শেষে ক্লোজিং প্রাইস ছিল এই কোম্পানিটির একটি শেয়ারের 79 টাকা 30 পয়সা, অর্থাৎ আজকে বেশ কিছুটাই বেড়েছে এই কোম্পানিটির একটি শেয়ারের দাম। এরপর 2 নম্বরে রয়েছে ফার ইস্ট নিট অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 15 কোটি 79 লাখ টাকা এবং এই কোম্পানিটির একটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 22 টাকা 40 পয়সা করে। এবং গতকাল এটি সর্বশেষ মূল্য ছিল 21 টাকা, অর্থাৎ 1 টাকার কিছুটা বেড়েছে এই কোম্পানিটির শেয়ারের দাম। এবং 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মালেক স্পেন, 4 নম্বরে রয়েছে ডিএসএসএল এবং 5 নম্বরে রয়েছে তশরিফা। এবং এই আমরা দেখছিলাম যে আজকে এই 1.5 ঘন্টার লেনদেনে 414 কোটির বেশি লেনদেন হয়েছে এর মধ্যেই। এবং এখন পর্যন্ত 2 সূচকে রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। অর্থাৎ এই ছিল এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের সবশেষ তথ্য। বগুড়ার কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রে শত শত মন সরকারি বীজ আলু খোলা আকাশের নিচে পচে নষ্ট হয়েছে। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে তা জানানো হয়েছে জেলা প্রশাসককে। ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আউয়ালের রিপোর্ট। খোলা আকাশের নিচে পচে নষ্ট হয়েছে শত শত মন বীজ আলু। বগুড়া কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রে অব্যবস্থাপনায় নষ্ট হয়েছে লাখ লাখ টাকার সরকারি এসব বীজ আলু। অভিযোগ রয়েছে গত বছরের ডিসেম্বরে গবেষণা উপকেন্দ্রের 13 বিঘা জমিতে সরকারি বীজ আলুর আবাদ করা হয়। চলতি বছরের মার্চে আলু তোলার পর মোট উৎপাদন 1044 মন দেখানো হয়। এর মধ্যে মাত্র 200 মন আলু হিমাগারে সংরক্ষণ ও বিক্রির তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করা হলেও অবশিষ্ট 839 মন আলুর কোনো হিসাব পাওয়া যায়নি। উপকেন্দ্রের কর্মচারীদের দাবি, গবেষণার এসব বীজ আলুর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর তহিদুর রহমান প্রতিষ্ঠানের গোবরের শেডের পাশে খোলা আকাশের নিচে স্তূপ করে রাখেন। তবে অতিরিক্ত গরম ও বৈরী আবহাওয়ার কারণে আলুগুলো পচে গেলে সেগুলো রাতারাতি সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। বেশ কিছু কর্মকর্তার অবহেলায় প্রায় 4 থেকে 5 হাজার বস্তা আলু নষ্ট হচ্ছে। ভর্তুকির মাধ্যমে আমরা যেভাবে ন্যায্য হিসেবে যে বীজটা পাইতাম
সে মূল্যে আমাদেরকে বীজটা দেওয়ার ব্যবস্থা করা হোক। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির 43 জন কর্মকর্তা কর্মচারী। অভিযোগ পেয়ে গত 18 জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই আলুগুলো ওনারা নিজেরা আত্মসাৎ করার জন্য চেষ্টা করছে, তা কিন্তু আমরা সজাগ ছিলাম, এই কারণে ওরা পার করতে পারেনি। অন্য কোথাও ট্রান্সফার করার জন্য, অন্য কিছু করার জন্য বা আত্মসাৎ করার জন্য, এই ধরনের কিছু করার জন্য তারা এই আলুটাকে ধরে রাখছিল। গবেষণার বীজ আলুর একটি অংশ নষ্ট হওয়ার কথা স্বীকার করে দায়সারা জবাব দেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। আমরা যে আলু যখন উঠাবো, বৃষ্টি হয়েছে 2 থেকে 3 বার আর কি, যার ফলে হয়েছে কি আলুগুলো টোটালি ডুবে গেছে। আমার লেবার স্কারসিটি ছিল। তদন্ত কমিটির প্রধান জানালেন দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এবং এই অভিযোগের পর এর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তদন্ত কমিটির বাকি 2 সদস্য হলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার অতিরিক্ত উপপরিচালক এবং জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলন হলেও হাসি নেই বাগানীদের মুখে। তাদের দাবি, শুধুমাত্র কাঁচা বা পাকা আম রফতানি ও বাজারজাত করে ভাগ্যের পরিবর্তন হচ্ছে না তাদের। আম ভিত্তিক শিল্প কলকারখানা গড়ে উঠলে প্রক্রিয়াকরণ করে বছর জুড়ে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হবে। প্রক্রিয়াকরণে কৃষকদের প্রশিক্ষণ সহ আম ভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলার আশ্বাস সংশ্লিষ্টদের। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। থোকায় থোকায় ঝুলছে আম। ছোট বড় মাঝারি আকারের এসব আম পুরোপুরি পাকার আগে সংগ্রহ করে বাজারজাত করেন চাষিরা। তবে বাজারে আমের যোগান দিলেও নিজেদের ভাগ্যের ব্যাপারে বড় ধরনের পরিবর্তন করতে পারছে না বলে জানান চাঁপাইনবাবগঞ্জের বাগানীরা। প্রতি বছর কয়েক লাখ মেট্রিক টন আম উৎপাদন হলেও আমের গুটি আসা থেকে বাজারজাত করা পর্যন্ত অন্তত 30 থেকে 35% কাঁচা পাকা আম গাছ থেকে নষ্ট হয়। প্রক্রিয়াজাত ছাড়া আমের কোনো আর বিকল্প আমার কাছে মনে হয় না যে আছে। ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ গড়ে তুললে এটা হয়তো কৃষকদের জন্য কিছুটা সুবিধা হতে পারে। তীব্র গরম, খরা ও অতিবৃষ্টির কারণে প্রত্যেক মৌসুমেই সবগুলো জাতের আম একসঙ্গে পেকে যায়। এতে আম ভিত্তিক শিল্প কলকারখানা ও প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে স্বল্প সুদের ঋণ ও প্রশিক্ষণ দেওয়ার দাবি কৃষক নেতাদের। এই কাজগুলো করা হয়, তাদেরকে যদি স্বাবলম্বী করা হয়, শিক্ষা দেওয়া হয়, তাহলেই কিন্তু এটা ব্যাপক আকারে প্রসার ঘটবে। এই নষ্ট আমগুলো কিন্তু কাজে লাগার সুযোগ আছে, তখন এই ইকোনমিক্যাল ভ্যালুটা অবশ্যই তো বাড়বে। সম্ভাবনা ও উৎপাদনকে কাজে লাগিয়ে আম ভিত্তিক শিল্প স্থাপন করলে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান বাড়বে বলে জানান ব্যবসায়ী নেতারা। আর আম ভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলার আশ্বাস কৃষি বিভাগের। এক্সপোর্টে বৈদেশিক মুদ্রায় আসবে না, আমাদের কর্মসংস্থান, বিশাল একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। সম্ভাব্যতা যাচাই করে গেছে, যদি তারা গ্রহণ করে বা আমাদের সহযোগিতা করে, তার এবং উদ্যোক্তা যদি এগিয়ে আসে, তাহলে হয়তো সামনের দিনগুলোতে আমের প্রসেসের মাধ্যমে আমাদের আমের যে বাণিজ্য সেটা আরও বৃদ্ধি পাবে বলে মনে করি। চলতি মৌসুমে জেলায় 37,487 হেক্টর জমির বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,75,000 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। কুরবানির ঈদের 1 মাস পরও নাটোরের চামড়ার আড়তে অবিকৃত রয়েছে 50,000 পিসের বেশি লবণযুক্ত গরুর চামড়া। ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিকরা দাম কমিয়ে দিয়েছেন, তারপরও নষ্ট হওয়ার শঙ্কায় কম মূল্যেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আর ট্যানারি মালিকদের প্রতিনিধিদের দাবি, পুঁজি সংকটে তৈরি হয়েছে এই পরিস্থিতি। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে প্রতিবেদন। কুরবানির ঈদের পর নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকার 1.5 শতাধিক আড়তে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 6 লাখ গরু ছাগলের চামড়া আসে। ঈদের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সরকার নির্ধারিত দামে লবণযুক্ত চামড়া কিনলেও পরে দাম কমিয়ে দেন ট্যানারি মালিকরা। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিটি গরুর চামড়ায় নির্ধারিত দামের তুলনায় 300 থেকে 500 টাকা কম দেয়া হচ্ছে। একই সঙ্গে তাপদাহ ও লোডশেডিংয়ে কঠিন হয়ে পড়েছে চামড়া সংরক্ষণও। নষ্ট হওয়ার আশঙ্কায় লোকসান গুণেই চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। সরকারি দামে নির্ধারিত দামে কিনছি, কিন্তু ওনাদের কেনার চাইতে আমরা অনেক কম দামে বিক্রি করতে হয়েছে। মার্কেটে খরিদ্দার না থাকার কারণে অনেকেই বাকি কেনার জন্য আসতেছে, জোর করে আমরা তাদের ঘাড়ে গছাচ্ছি কম দাম করেই। ট্যানারি মালিকরা বলছেন, পুঁজি সংকটের পাশাপাশি সাভারের ট্যানারিগুলোতে গ্যাস ও বিদ্যুতের সমস্যা থাকায় কাঁচা চামড়া সংরক্ষণে জটিলতা দেখা দিয়েছে, যে কারণে চামড়া কেনা কমিয়েছেন তারা।
এখন ওনারা নিজেরাও চামড়া কিনতে পারে না, আমরা যে কাঁচা ব্যাপারী আছি আমাদেরও কাঁচা চামড়ার টাকা পাওনা টাকা দিতে পারে না। ব্যবসায়ীরা বলছেন দ্রুত ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে বড় ক্ষতির মুখে পড়বেন আড়তদাররা। আমাদের এখানে বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, ট্যানারিতে চামড়া কিনে নিয়ে যে বর্তমান যে ওয়েদার, তাতে 1 মাসের বেশি চামড়া রাখা যাবে না, অতএব আমরা এখন চামড়া আর বেশি কিনবো না। দেশের অন্যতম বড় এই চামড়া বাজারে বছরে প্রায় 10 লাখ গরু ছাগলের চামড়া কেনাবেচা হয়। তবে ন্যায্য দাম না পাওয়ায় চলতি মৌসুম শেষেও চামড়া বিক্রি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। সময় সংবাদ, নাটোর। বিশ্ববাজারে লাগাতার কমছে দুগ্ধজাত পণ্যের দাম। দর কমেছে প্রায় 5%। সবচেয়ে বেশি কমেছে চেডারের দাম, তবে বেড়েছে মোজারেলা আর বাটার মিল্ক পাউডারের দর। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিএর জুলাইয়ের প্রথম নিলামের তথ্য বলছে দুগ্ধজাত পণ্যের দাম 4.9% কমেছে। 148 জনের অংশ নেয়া নিলামে 26,316 টন পণ্য কেনা বেচা হয়েছে। টন প্রতি গড় দাম পড়েছে $3,793। নিলামের সবচেয়ে বেশি কমেছে চেডারের দাম। টন প্রতি গড় মূল্য 12.3% কমে দাম নেমেছে $3,900। নিম্নমুখী তালিকায় এর পরেই আছে ননি ছাড়া গুঁড়া দুধের নাম। 7% দাম কমে টন প্রতি গড় মূল্য দাঁড়িয়েছে $3,135। আর ননিযুক্ত গুঁড়া দুধের দাম 4.4% কমে টন প্রতি গড় মূল্য নেমেছে $3,425। 5% কমে প্রতি টন মাখন হাত বদল হয়েছে $5,336। আর অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দাম প্রায় 4% কমে টন প্রতি বিক্রি হয়েছে $6,341। 3.6% কমে ল্যাকটোজের দাম হয়েছে $1,732। তবে জিডিটি মূল্যসূচকে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে বাটার মিল্ক পাউডারের দাম। 8.2% বেড়ে টন প্রতি গড় মূল্য দাঁড়িয়েছে $3,786। আর মোজারেলার দাম 3.8% বেড়ে টন প্রতি দাঁড়িয়েছে $3,897। অন্তরা সেন, সময় সংবাদ। এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। বুধবার পৃথিবীর প্রায় 99% মানুষ একই সময়ে সূর্যের আলোতে থাকবে। মাত্র অল্প কিছু অঞ্চল তখন থাকবে রাতের অন্ধকারে। পৃথিবীর অক্ষের কৌণিক অবস্থান এবং বছরের এই সময়ের দীর্ঘদিনের কারণে উত্তর গোলার্ধের বেশিরভাগ এলাকা, দক্ষিণ গোলার্ধের বিস্তীর্ণ অংশ এবং নিরক্ষীয় অঞ্চলে তখন দিনের আলো থাকবে। শুধু প্রশান্ত মহাসাগরের কিছু দূরবর্তী দ্বীপ এবং অ্যান্টার্কটিকার অল্প কয়েকটি অংশ রাতের অন্ধকারে থাকবে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এটি কোনো গ্রহণ বা বিশেষ মহাজাগতিক ঘটনা নয়, বরং পৃথিবীর ঘূর্ণন, অক্ষের হেলন এবং ঋতুগত অবস্থানের কারণে সৃষ্টি হওয়া একটি বিরল সময়গত সমাপতন। ধ্রুব, দেখছেন এ সময়ের বাণিজ্য। ইউরোপের বিমান পরিবহন খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন এক অধিগ্রহণ চুক্তি। যুক্তরাজ্যের স্বল্পমূল্যের এয়ারলাইন ইজিজেটকে কিনে নিতে নীতিগতভাবে সমঝোতায় পৌঁছেছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাসল লেক। তবে এই মেগা চুক্তিতে নীতিগত সমঝোতা হলেও চূড়ান্ত বাস্তবায়ন নিয়ে এখনও কাটেনি বিনিয়োগকারীদের সংশয়। দীর্ঘ দর কষাকষির পর অবশেষে বিক্রির পথে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় স্বল্প মূল্যের বিমান সংস্থা ইজিজেট। মার্কিন জায়ান্ট ক্যাসল লেকের প্রায় $734 কোটি অধিগ্রহণ প্রস্তাবে নীতিগত সায় দিয়েছে কোম্পানিটি। নতুন চুক্তি অনুযায়ী ইজিজেটের শেয়ার প্রতি $9.24 করে দেবে মার্কিন প্রতিষ্ঠানটি। এর আগে ক্যাসল লেকের টানা 4টি প্রস্তাব নাকচ করেছিল ইজিজেট কর্তৃপক্ষ। তবে এবারের সংশোধিত অফারটি আগের চেয়ে প্রায় 24% বেশি হওয়ায় সবুজ সংকেত দিয়েছে সংস্থাটির পরিচালনা পর্ষদ। এই চুক্তির খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে ইজিজেটের শেয়ার দর এক লাফে 11% বেশি বেড়েছে।
বিশ্লেষকদের মতে চুক্তিটি সফলভাবে সম্পন্ন হওয়া নিয়ে বিনিয়োগকারীদের একাংশের মনে এখনো বড় ধরনের আশঙ্কা কাজ করছে, কারণ বিমান খাতের এই বিশাল হাতবদল কার্যকর করতে এখনো পাড়ি দিতে হবে বেশ কিছু আইনি ধাপ। প্রয়োজন পড়বে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার সবুজ সংকেত, শেয়ার হোল্ডারদের আনুষ্ঠানিক সম্মতি এবং প্রতিযোগিতা আইন সংক্রান্ত জটিলতার চুলচেরা বিশ্লেষণ। সব চ্যালেঞ্জ উতরে এই চুক্তি আলো দেখলে তা হবে ইউরোপের এভিয়েশন খাতের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অধিগ্রহণ, যা পুরো অঞ্চলের বাজেট এয়ারলাইন ব্যবসার চেনা সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে পারে। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবৈধ বিদেশ যাত্রা ও প্রতারণা বন্ধে কঠোর সরকার, মান নির্ধারণে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হচ্ছে রিক্রুটিং এজেন্সি। শ্রমবাজার গুটি কয়েকজনের হাতে চলে যাওয়ার শঙ্কা। দেশে প্রথমবার স্টারলিংকে হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল সেবা। নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা থেকেও হবে যোগাযোগ। চলতি মাসে চালুর আশা। এবং অবহেলায় পচে নষ্ট গবেষণার শত শত মন বীজ। বগুড়ার গবেষণা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন। এই ছিল এ সময়ের বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। যশোর, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।